ব্যবহৃত বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলে? আচ্ছা, অপশন ক পদ। আজ থেকে যে ক্লাসগুলো আমরা করব অপশন খ সেগুলো একদম ধারাবাহিক হবে, ঠিক আছে? আচ্ছা, অপশন খ শব্দ, অপশন গ ভাষা, অপশন ঘ ধ্বনি। সবাই একটু দ্রুত অ্যান্সার করো তো। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলে? সবাই একটু দ্রুত অ্যান্সার করো। হ্যাঁ, অ্যান্সারটা দিয়ে আমি শুরু করতে চাই, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। যত দ্রুত অ্যান্সার করবা তত দ্রুত ক্লাসটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, সবাই একটু দ্রুত অ্যান্সার করো যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলে। দ্রুত অ্যান্সার করো। হ্যাঁ, পদ। আচ্ছা, আমরা একটা উত্তর পেয়েছি, এমএসটিমি সুমি খাতুন। পদ। আচ্ছা, আরো দ্রুত অ্যান্সার করো তো সবাই। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলে? আচ্ছা, এবার আমরা দেখি একটু উত্তরটা মিলাইনি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলে? পদ, শব্দ, ভাষা নাকি ধ্বনি? আচ্ছা, ধ্বনি কাকে বলে? ধ্বনি হলো বর্ণের কথ্যরূপ। কিসের কথ্যরূপ? বর্ণের। ধ্বনি কি? বর্ণের কথ্যরূপ বা উচ্চারণের দিক থেকে আমরা ধ্বনিটা উচ্চারণ করে থাকি। কথ্যরূপ, কথ্যরূপ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ভাষা কি? ভাষা জিনিসটা হলো মানুষের, একজন বক্তা বা মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বা শব্দকে আমরা ভাষা বলে থাকি। কিন্তু প্রশ্ন হলো, যারা কথা বলতে পারে না তারা কিভাবে প্রকাশ করে? তাহলে বলা যায় যে এক কথায় যে মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য যে মাধ্যমগুলো ব্যবহার করা হয় সেটাই হলো ভাষা। তো যারা বোবা তারা তো কথা বলতে পারে না, এরাও তো ইশারার মাধ্যমে ভাষা প্রকাশ করে। আবার বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি বা শব্দ সমষ্টি মিলে একাধিক শব্দ সমষ্টি যখন পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ বাক্যে পরিণত হয় তখন সেটার আমরা ভাষা বলে থাকি, ঠিক আছে? তো ভাষা জিনিসটা কি? ভাষা হলো আমাদের বোধগম্য, তার মানে আমরা যেটা মনের ভাব প্রকাশ করি। আমি সংক্ষেপে লিখে রাখলাম যে মনের ভাব প্রকাশ, মনের ভাব প্রকাশ করি, প্রকাশ করি। ক্লিয়ার? আচ্ছা, শব্দ কি? শব্দ, সাউন্ড, তাই না? শব্দ এক বা একাধিক ধ্বনি যখন পাশাপাশি বসে, এক বা একাধিক ধ্বনি পাশাপাশি বসে একটি অর্থবোধক শব্দ সৃষ্টি করে, শব্দ সৃষ্টি করে। আমি তাই লিখে দিলাম, শব্দ সৃষ্টি করে। তাহলে বাকি থাকলো আমাদের পদ। তাহলে আমরা জানি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলে? এক একটা পদ বলে। সবাই একটু ক্লাসটা শেয়ার দিবা। হ্যাঁ, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলে? পদ বলে। এটা আমরা জানি, কারণ বাকি যে তিনটা সংজ্ঞা আমরা দিছি, শব্দ, এক বা একাধিক ধ্বনি পাশাপাশি বসে যখন একটা অর্থবোধক শব্দে পরিণত হয়। যেমন আমি যদি বলি এরকম যে ক একটা বর্ণ, লেখ্যরূপকে বর্ণ বলে, বাট এটা আমি যখন মুখ দিয়ে উচ্চারণ করছি তখন এটা একটা ধ্বনি। এরপরে এর পাশেই লিখলাম আমি ল, এর পাশে লিখলাম ম, তাহলে এই একটা শব্দে পরিণত হয়ে গেল না? ধ্বনি ছিল যেটা আমি মুখ দিয়ে উচ্চারণ করেছি, যে ক ল ম, একটা শব্দে পরিণত হয়ে গেছে, তাই না? তো আমি যখন এটা বোর্ডে লিখবো বা লিখে প্রকাশ করব তখন এটা হবে বর্ণ, ঠিক আছে? কিন্তু যখন আমি মুখ দিয়ে উচ্চারণ করব তখন সেটা কি হবে? শব্দ বা ধ্বনি। তাহলে ক একটা ধ্বনি, আর লেখা অবস্থায় সেটা একটা বর্ণ। ল এটা একটা কি? বর্ণ। ম এটা একটা বর্ণ। তো এইগুলো আমি যে মুখ দিয়ে উচ্চারণ করছি, এই উচ্চারণ করাটাই কি আমার? উচ্চারণ করাটাই আমার একটা শব্দ বা ধ্বনি।
তো এই ধ্বনিগুলো যখন একত্রে বসেছে তখন সেটা একটা শব্দে পরিণত হয়েছে। আর ভাষা কি মনের ভাব প্রকাশ করার মাধ্যম, আর ধ্বনি কি, ধ্বনি হলো বর্ণের কথ্যরূপ। ঠিক আছে, ধ্বনি কি বর্ণের কথ্যরূপ। তো এখন কথা হলো, তাহলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলে? পদ। তাহলে পদের আরো কি সংজ্ঞা আছে? হ্যাঁ আছে। পদের আরো একটা সংজ্ঞা আছে যে বিভক্তিযুক্ত প্রত্যেকটি শব্দকে কি বলে? পদ। বিভক্তি যুক্ত প্রত্যেকটি শব্দকে পদ বলে। বিভক্তিযুক্ত প্রত্যেকটি শব্দকে কি বলে? পদ বলে, তাই না? আচ্ছা, তাহলে বিভক্তি জিনিসটা কি? এই যে বিভক্তি, এই বিভক্তি জিনিসটা কি? সবাইকে এই পর্যন্ত বোঝা যাচ্ছে ক্লাসটা? সবাই কি ক্লাস বুঝতে পারছো সেটা বলো আগে। বিভক্তিযুক্ত প্রত্যেকটি শব্দকেই কি বলে? পদ বলে। ঠিক আছে, বিভক্তিযুক্ত প্রত্যেকটি শব্দকেই কি বলে? পদ। এখন আমরা আসি যে পদ, এই যে পদ নিয়ে আলোচনা করব, তার আগে বিভক্তি কি? বিভক্তি হলে বাক্যে ব্যবহৃত হয়। আমি দু একটা উদাহরণ দিলে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা আজকে মূল আলোচনা করব পদ নিয়ে। ঠিক আছে, আমাদের টপিকস কি? পদ। ওকে, এখন বিভক্তি আমি যদি বলি রহিম স্কুলে যায়। আচ্ছা, এই যে স্কুলে এর বিভক্তিযুক্ত আছে না, তাহলে এই যে রহিম, স্কুলে, এগুলো এক একটা কি? পদ। এখন পদ আমরা ইংরেজিতে পড়ে থাকি পার্ট অফ স্পিচ, তাই না? ইংরেজিতে কি পড়ে থাকি? পার্ট অফ স্পিচ। ইংরেজিতে কি পড়ে থাকি? পার্ট অফ স্পিচ। ইংরেজিতে কি পড়ে থাকি আমরা? পার্ট অফ স্পিচ। ঠিক আছে, পার্ট অফ স্পিচ পড়ে থাকি আমরা ইংরেজিতে। ঠিক আছে, তো ইংরেজিতে যেটা পার্ট অফ স্পিচ, বাংলায় সেটা কি? পদ। বাংলায় সেটা কি? পদ। তো আমরা এখন দেখি যে পদ আসলে জিনিসটা কি, বাংলাতে কিভাবে ব্যবহার হয় আমরা সেটা দেখব। ঠিক আছে, আমরা সেটা দেখবো। সবাই একটু ক্লাসটা দেখো, এরপর আমি কমেন্টগুলো দেখবো তোমাদের। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি যদি একটু আলোচনা করি যে পদ জিনিসটা কি, সেটা যদি একটু আলোচনা করতে যাই, তাহলে প্রথমে আমার আলোচনা করতে হবে যে আমরা জানি ইতিমধ্যে জেনে গিয়েছি যে পদ কাকে বলে। তাহলে পদ প্রধানত 8 প্রকার। এখানে কথা আছে যে পদ পুরাতন বইতে 2 প্রকার ছিল, একটা হলো সব্যয় পদ আর একটা ছিল অব্যয় পদ। কিন্তু নতুন যে 9, 10 এর ব্যাকরণ বই আছে সেখানে পদ সরাসরি কত প্রকার দেওয়া আছে? 8 প্রকার দেওয়া আছে। সরাসরি কত প্রকার? 8। তাহলে আমরা যদি 8 প্রকার শিখি, সেই 8 প্রকার শেখার মাধ্যমে নতুন যে ব্যাকরণের বই সেটা শিখবো এবং পুরাতন যে ব্যাকরণের বই সেটাও আমরা জানবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে নতুন যে বইটা আছে 9, 10 এর যে নতুন সংস্করণ 20 সালের পরবর্তী, সেই বই থেকে আমরা পড়বো। আর 20 সালের আগে যে পুরাতন বই ছিল 9, 10 এর, সেখানে পদ প্রধানত 2 প্রকার ছিল। একটা ছিল সব্যয় পদ আর একটা ছিল অব্যয় পদ। এই সব্যয় পদ আবার 4 প্রকার ছিল: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। আর এই যে অব্যয় ছিল, মোট পদ 5 প্রকার ছিল। কিন্তু বর্তমানে এগুলো কোনো প্রকার ছাড়াই পদ সরাসরি 8 প্রকার দেওয়া হয়েছে। ঠিক আছে, পদ কত প্রকার দেওয়া হয়েছে? 8 প্রকার দেওয়া হয়েছে। তো পদ কত প্রকার আমরা জানি? 8 প্রকার। ঠিক আছে, পদ কত প্রকার? 8 প্রকার। তাহলে 1 নম্বরে আমাদের কি? বিশেষ্য। 1 নম্বরে কি? বিশেষ্য। 2 নম্বরে কি? বিশেষণ। সবাই আমরা দ্রুত একটু লিখে নেব। হ্যাঁ, বিশেষণ। 3 নম্বরে সর্বনাম। 3 নম্বরে কি? সর্বনাম। 4 নম্বরে কি? ক্রিয়া। 4 নম্বরে কি? ক্রিয়া। 5 নম্বরে কি? ক্রিয়া বিশেষণ। 5 নম্বরে কি? ক্রিয়া বিশেষণ। 6 নম্বরে যোজক। 6 নম্বরে কি? যোজক। 6 নম্বরে যোজক। 7 নম্বরে কি? আবেগ শব্দ। আর লাস্ট 8 নম্বর কি? অনুসর্গ। অবশ্য অনুসর্গটা একটু উপরে লেখা উচিত ছিল। অনুসর্গ। আমাদের যদি বাসায় বই থাকে তোমাদের, বা আমরা যে বইগুলো সাধারণত তোমাদের সাজেস্ট করি, সেই বইতে দেখবা যে পদ সরাসরি কত প্রকার দেওয়া আছে? 8 প্রকার দেওয়া আছে। কত প্রকার? 8 প্রকার। ওকে,
তাইলে এখন যদি আমি একটু দেখি যে এই যে 8 প্রকার আমরা পদ আলোচনা করব, এই 8 প্রকারের ভিতরে আমরা সবাই সবগুলো বুঝি কিনা, ঠিক আছে, সবাই সবগুলো বুঝি কিনা, ঠিক আছে, ওকে। তাহলে এই যে 8 প্রকার বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, আবেগ শব্দ, অনুসর্গ, ঠিক আছে, যোজক, আবেগ শব্দ, অনুসর্গ, যোজক, আবেগ শব্দ, অনুসর্গ। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন লিখি, এখানে একটা প্রশ্ন লিখবো। তোমরা একটু সবাই এটা উঠায় নাও আগে, তোমরা সবাই একটু উঠায় নাও। তোমরা সবাই একটু উঠায় নাও, হ্যাঁ এটা। তো আমি একটা প্রশ্ন দিই যে মিছিল, প্রশ্নটা হলো মিছিল কোন পদ? মিছিল কোন পদ? অপশন ক বিশেষ্য, অপশন ক বিশেষ্য, অপশন খ যোজক, অপশন খ যোজক, অপশন গ আবেগ শব্দ, অপশন গ কি আবেগ শব্দ, আর অপশন ঘ অনুসর্গ। সবাই একটু দ্রুত অ্যান্সার করো তো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। পদ, মিছিল কোন পদ? সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আমি দেখতে চাই। হ্যাঁ, মিছিল কোন পদ? বিশেষ্য, যোজক, আবেগ শব্দ, অনুসর্গ। বিশেষ্য, যোজক, আবেগ শব্দ, অনুসর্গ। মিছিল কোন শব্দ? সবাই একটু দ্রুত অ্যান্সার করো। হ্যাঁ, মিছিল কোন শব্দ, কোন পদ? হ্যাঁ, মিছিল কোন পদ? তাহলে বিশেষ্য, যোজক, আবেগ শব্দ, অনুসর্গ। সবাই একটু দ্রুত অ্যান্সার করতো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ঠিক আছে। অপশন ক এমএসটি, অপশন ক মরিয়ম বিশেষ্য, সুমি বিশেষ্য। হ্যাঁ, এটা বিশেষ্য, এটা কি বিশেষ্য। মিছিল কোন পদ? বিশেষ্য। আচ্ছা, ওই পাশের লেখাটা দেখা যাচ্ছে না, তাই না? ওই পাশের লেখাটা দেখা যাচ্ছে না, তাহলে এই পাশে সরিয়ে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমাদের কি বিশেষ্য। আচ্ছা, এখন আমরা আলোচনা যদি করি যে বিশেষ্য আসলে কি, বিশেষ্য জিনিসটা কি, বিশেষ্য জিনিসটা কি? এই তো অনেকেই অ্যান্সার করছো দ্রুত, গুড 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 গুড, ওকে। বিশেষ্য কি? আমরা জানি বিশেষ্য মানে কোনো কিছুর নাম, কোনো কিছুর নাম। বিশেষ্য মানে কি কোনো কিছুর নাম। তাহলে আমরা জানি যে কোনো কিছুর নামকে কি বলে? বিশেষ্য। সবাই একটু দ্রুত খাতায় নোট করে নিতে হবে। হ্যাঁ, কোনো কিছুর নামকে কি বলে? বিশেষ্য। কোনো কিছুর নামকে বিশেষ্য বলে, বিশেষ্য বলে। কোনো কিছুর নামকে কি বলে? বিশেষ্য। এখন প্রশ্ন যদি আসে যে মিছিল কোন বিশেষ্য পদ বা কোন বাচক বিশেষ্য, মিছিল কোন বাচক বিশেষ্য, কোন বাচক বিশেষ্য, কোন বাচক বিশেষ্য, তাহলে আমরা অ্যান্সার কি করব? মিছিল কোন বাচক বিশেষ্য, আমরা অ্যান্সার কি করব? সবাই একটু বলো তো, মিছিল কোন বাচক বিশেষ্য, অ্যান্সারটা কি হবে? মিছিল কোন বাচক বিশেষ্য, অ্যান্সার কি হবে? আচ্ছা, যদি জানি আমরা তাহলে বলবো, আমি অপশন দিচ্ছি না, তবে তোমরা যদি জানো তাহলে বলো। মিছিলটা হলো জাতিবাচক বিশেষ্য। কোন বাচক বিশেষ্য? জাতিবাচক বিশেষ্য। মিছিল কি, সরি, সমষ্টিবাচক বিশেষ্য। মিছিল হলো সমষ্টিবাচক বিশেষ্য, সরি, সমষ্টিবাচক বিশেষ্য। আচ্ছা, এখন এই বিশেষ্য পদ আছে কয় প্রকার আমরা একটু আলোচনা করব, ঠিক আছে। বিশেষ্য পদ কয় প্রকার আছে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, বিশেষ্য পদ এটা আছে আমাদের নামবাচক বিশেষ্য, এক নম্বরে কি নামবাচক বিশেষ্য, নামবাচক। দুই নম্বরে আছে জাতিবাচক, দুই নম্বরে কি জাতিবাচক। তিন নম্বরে কি আছে?
3 নম্বরে আছে আমাদের সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য। 4 নম্বরে আছে বস্তুবাচক, 4 নম্বরে কি বস্তুবাচক বিশেষ্য। 5 নম্বরে কি গুণবাচক, গুণবাচক। এবং লাস্ট 6 নম্বরে আছে আমাদের ভাববাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য। তাহলে এই যে 6 প্রকার বিশেষ্য, আমরা কি এই 6 প্রকার বুঝতে পারছি? হ্যাঁ, এই তো অ্যান্সার করেছে যে বিশেষ্য কয় প্রকার? 6 প্রকার। গুড, উম্মে কুলসুম, গুড। আচ্ছা, অনেকে প্রথমে ওইটার অ্যান্সার দিছিলে, আমি পড়তে পারিনি কমেন্ট। ফারজানা আক্তার বিশেষ্য বলছিলে, কুলসুম বিশেষ্য বলছিলে, পিন্টু বিশেষ্য বলছিলে। তাহলে এই যে বিশেষ্য কত প্রকার? বিশেষ্য হলো 6 প্রকার। তাহলে বিশেষ্য পদ কত প্রকার? 6 প্রকার। বিশেষ্য পদ কত প্রকার? 6 প্রকার। বিশেষ্য পদ কত প্রকার? 6 প্রকার। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বিশেষ্য পদ কত প্রকার, অ্যান্সার কি হবে? বিশেষ্য পদ 6 প্রকার। ঠিক আছে, বিশেষ্য পদ কত প্রকার? 6 প্রকার। ওকে, এখন এই 6 প্রকারের ভিতরে আমরা একটু দেখবো যে কোনটা কোন বাচক বিশেষ্য, কোনটা কোন বাচক বিশেষ্য। আমি বলেছিলাম যে মিছিল সমষ্টিবাচক বিশেষ্য। মিছিলটা কেন সমষ্টিবাচক বিশেষ্য হলো আমরা একটু আলোচনা করব। তো তার আগে এইগুলো যদি সব তোমাদের উঠানো হয়ে যায় তাহলে একটু বলো। যদি এইটা সব উঠানো হয়ে যায় তাহলে একটু জানাও, তাহলে আমি পরে পরে তোমাদের আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। এইটা যদি বোঝা হয়ে যায় তাহলে বলো, আমি পরবর্তীতে তোমাদের সামনে নিয়ে যেতে পারবো। তাহলে বিশেষ্য পদ কত প্রকার? 6 প্রকার। ঠিক আছে, তাহলে পদ প্রধানত 8 প্রকার, বা মোট পদ 8 প্রকার। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, আবেগ শব্দ, অনুসর্গ। আচ্ছা, এখন এই বিশেষ্য পদ আবার কত প্রকার? 6 প্রকার। নামবাচক বিশেষ্য, জাতিবাচক, সমষ্টিবাচক, বস্তুবাচক, গুণবাচক আর ভাববাচক। ঠিক আছে, ওটাই স্যার। ওকে, তাহলে আমি পরবর্তী ধাপে যাই। হ্যাঁ, যে নামবাচক বিশেষ্য কাকে বলে, জাতিবাচক বিশেষ্য কাকে বলে, ভাববাচক বিশেষ্য কাকে বলে, এগুলো আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমি এই পাশের এগুলো মুছে দিলাম। আচ্ছা, এটা মুছে দিলাম সম্পূর্ণই। এই পাশের এটা থাকে, আমরা এটা একটু আলোচনা করব। তাহলে আমরা এখন আলোচনা করছি কি নিয়ে? বিশেষ্য নিয়ে। আমরা আলোচনা করছি কি নিয়ে? বিশেষ্য নিয়ে। ঠিক আছে, আমরা আলোচনা করছি বিশেষ্য নিয়ে। তাহলে নামবাচক বিশেষ্য কি? নামবাচক যে বিশেষ্য হবে, নামবাচক বিশেষ্য কাকে বলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে যারা দেরি করে আসছো সবাই দ্রুত একটু, ক্লাসটা রেকর্ড থাকবে, ক্লাসটা পরবর্তীতে দেখে নিতে পারবে, সমস্যা নেই। কিন্তু যারা দেরি করে আসছো তারা অবশ্যই এখান থেকেই শুরু করো। ঠিক আছে, আমি যেখান থেকে শুরু করেছি এখান থেকেই শুরু করো। নামবাচক বিশেষ্য কাকে বলে? নামবাচক বিশেষ্য কোনো কিছু নির্দিষ্ট নাম যদি বোঝায় তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে দিতে পারি, যে পদ দ্বারা কি, যে পদ দ্বারা কোনো স্থান, কোনো ব্যক্তি, কোনো গ্রন্থ, কোনো ভৌগোলিক স্থানের নাম ইত্যাদি নির্দিষ্ট করে বোঝায়। কি করে বোঝায়? নির্দিষ্ট। এই কথাটুক মনে রাখা লাগবে যে নির্দিষ্ট করে বোঝানো লাগবে, তখন সেটা কোন পদ হবে? নামবাচক বিশেষ্য হবে। ঠিক আছে, তাহলে কোনো কিছু নির্দিষ্ট নাম যদি বোঝায়, সেটা যে কোনো কিছু হোক না কেন, প্রথমত সেটা নামবাচক বিশেষ্য হবে। ঠিক আছে ভাইয়া, যদি কোনো কিছুর নির্দিষ্ট নাম বোঝায় নির্দিষ্ট করে, তাহলে আমরা একটু দেখি যে আসলে নামবাচক বিশেষ্য কি। তাহলে আমি এখানে শুধু লিখে রাখলাম যে কোনো কিছুর নির্দিষ্ট নাম বোঝাবে, কোনো কিছুর নির্দিষ্ট নাম বোঝাবে, নির্দিষ্ট আচ্ছা, কোনো কিছুর নির্দিষ্ট নাম যদি বোঝায় তাহলে আমরা সেটারে কি বলবো? নামবাচক বিশেষ্য। এখন কোনো কিছুর নির্দিষ্ট নাম বোঝাবে, এতটুক লিখে রাখলেই আমাদের মনে থাকবে খুব সহজে। কোনো কিছুর নির্দিষ্ট নাম বোঝালে আমাদের খুব সহজেই মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু, আচ্ছা এবার দেখি কোনো কিছুর নির্দিষ্ট নাম বোঝাবে, তাহলে এই যে এই কথাটুকু মনে রাখলে আমাদের যথেষ্ট, যে নামটা কিভাবে বোঝাবে,
নির্দিষ্ট করে বোঝাবে। কিভাবে বোঝাবে? নির্দিষ্ট। এই যে এইটুকু মনে রাখলে আমাদের যথেষ্ট। তাহলে আমি যদি বলি এরকম, রহিম, কি বললাম? রহিম, করিম, করিম, নজরুল, নজরুল, এগুলো সবই নির্দিষ্ট নাম। নজরুল, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, তাহলে রহিম, করিম, নজরুল, রবীন্দ্রনাথ এগুলো নির্দিষ্ট নাম। তাহলে এগুলো কি হবে? নামবাচক বিশেষ্য। আবার যদি বলি নির্দিষ্ট করে নাম যখন বোঝাবে তখন সেটাই হবে আমাদের নামবাচক বিশেষ্য। আমি যদি বলি জাম গাছ, জাম গাছ, আম গাছ, আম গাছ ইত্যাদি ইত্যাদি, যদি কখনো নির্দিষ্ট নাম বোঝায় সেটা নামবাচক বিশেষ্যই হবে। তাহলে কোনো কিছু নির্দিষ্ট নাম বোঝাতে হবে, তাহলে সেটা নামবাচক বিশেষ্য হবে। জাতিবাচক বিশেষ্য কি? জাতিবাচক বিশেষ্য হলো কোনো কিছুর বিশেষ নাম বা একক নাম বোঝাবে। আচ্ছা, আমি মুখ দিয়ে অনেক সংজ্ঞা বলতেছি বা অনেক কিছুই বলতেছি, এগুলো লিখা আসলে লিখতে গেলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, তো তোমরা যত দ্রুত সম্ভব লিখে ফেলবা খাতায়, ঠিক আছে? খাতা কলম নিয়ে যদি না বসো তাহলে ক্লাস করার কোনো দরকার নেই। কথা কি বুঝা গেছে? যদি সামনে খাতা কলম না থাকে বা খাতা কলম না নিয়ে যদি বসো তাহলে ক্লাস করার কোনো মানেই হয় না, আর এই ক্লাস করে কোনো লাভও নেই, ঠিক আছে? তো তোমার স্বপ্ন যদি থাকে তাহলে নার্সিং এ পড়বো বা আমি ভালো একটা জায়গায় যাব, আমার বাবা মা খুশি হবে, তাহলে অবশ্যই খাতা কলম নিয়ে আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? যেখানেই পড়ো, যেভাবেই পড়ো, সেই কাজটা যদি তুমি মনোযোগ সহকারে না করো তাহলে কিন্তু কোনো লাভ নেই, ওখান থেকে কোনো ফলাফল আসবে না, ফলাফল 0 আসবে, ঠিক আছে? তো কথা কম বলে ফোন অন্যদিকে না চালিয়ে তুমি যদি ক্লাসে মনোযোগী হও তাহলে তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? তাহলে আমরা আসি যে জাতিবাচক বিশেষ্যটাকে, জাতিবাচক বিশেষ্য হলো কোনো কিছুর বিশেষ বা একক নাম বোঝাবে, কোনো কিছুর একক বা বিশেষ নাম বোঝাবে, কোনো কিছুর একক নাম বোঝাবে। আচ্ছা, একক নাম বা বিশেষ নাম, বিশেষ নাম বোঝাবে, তাহলে সেটাই হবে জাতিবাচক, সেটা হবে কি? জাতিবাচক। কিন্তু এই যে রহিম, করিম, নজরুল, রবীন্দ্রনাথ, জাম গাছ, আম গাছ এগুলো কিন্তু সবই নামবাচক, ঠিক আছে? এদের নির্দিষ্ট নাম, যদিও আমি জাতিবাচকের নিচে লিখছি কিন্তু এটা জাতিবাচক বিশেষ্য না। আচ্ছা, তাহলে আমরা জাতিবাচক বিশেষ্য বলতে কি বুঝি? একটা জিনিস দেখি তো আমরা, এই যে রহিম একটা নাম, করিম আরো একটা নাম, নজরুল আরো একটা নাম, রবীন্দ্রনাথ আরো একটা নাম, তাহলে এদের সবাইকে আমরা একসাথে কি বলতে পারি? সেটা একক নাম বা বিশেষ নামটা কি হতে পারে? এরা সবাইকে, এদের সবার ভিতরে একটা মিল আছে, রহিম, করিম, নজরুল, রবীন্দ্রনাথ এরা সবাই মানুষ, এরা সবাই কি? মানুষ। তাহলে আমি যদি এদের সবাইকে একসাথে মানুষ বলি তাহলে এই মানুষটা আমাদের কি হবে? জাতিবাচক বিশেষ্য। মানুষটা কি হবে? জাতিবাচক বিশেষ্য। মানুষ জাতিবাচক বিশেষ্য, ঠিক আছে? মানুষ কি হবে? জাতিবাচক বিশেষ্য। আচ্ছা, আমি যদি বলি এই যে আম গাছ লিখছিলাম, জাম গাছ লিখছিলাম, আমি এই জাম আম মুছে দিলাম, শুধু গাছ রাখলাম, এই গাছটা কোন বাচক বিশেষ্য বলেন তো? জাতিবাচক বিশেষ্য। আর একটা কি? গাছ, গাছ যখন বোঝায় পৃথিবীর সকল গাছকে বোঝায়, এটা কোনো নাম না, এটা কোনো নাম বলতে নির্দিষ্ট করে বোঝায় না, এটা বিশেষ্য। প্রথম কথা, গাছ, মানুষ এরা একটা নাম, এটা একটা বিশেষ্য। এরপরের কথা, এটা কোন বাচক বিশেষ্য? নামবাচক, জাতিবাচক নাকি সমষ্টিবাচক? তো নির্দিষ্ট করে বোঝালে কি হয়? নামবাচক। আর যদি কোনো কিছুর একক নাম, বিশেষ নাম হয় তাহলে সেটা কোন বাচক বিশেষ হবে? জাতিবাচক। তাহলে মানুষ, গাছ এরা সবাই কি? জাতিবাচক বিশেষ্য। আচ্ছা, এরপরে নজরুল, রবীন্দ্রনাথ এরা সবাই কি বলা যায় একসাথে? এদের জাতিবাচক হিসেবে কবি বলা যায়। কি বলা যায়? কবি বলা যায়। তাহলে কবি, কবি বললে পৃথিবীর সকল কবি ওখানে থাকে। রবীন্দ্রনাথ থাকে, কাজী নজরুল ইসলাম থাকে, ফররুখ আহমেদ থাকে, শামসুর রহমান থাকে, যারা কবি আছে সবাই থাকে ওখানে। যদি বলা হয় লেখক, তাও থাকে সবাই। লেখক এটাও একটা জাতিবাচক বিশেষ্য, এটাও কি একটা জাতিবাচক বিশেষ্য। যদি বলা হয় সাহিত্যিক, তাও থাকে। সাহিত্যিক, ওই পাশে হয়তো দেখা যাবে না, সাহিত্যিক, সাহিত্যিক তাও কিন্তু এই যে নজরুল, রবীন্দ্রনাথ এদেরকে সাহিত্যিক বলা যায়, লেখক বলা যায়, কবি বলা যায়। তাহলে এই যে কবি, লেখক, গাছ, মানুষ এগুলো সবই কি?
জাতিবাচক বিশেষ্য, কারণ এটা একটা বিশেষ নাম, এটা একটা কি বিশেষ নাম বোঝাচ্ছে। তাহলে বিশেষ নাম যখন বোঝাবে তখন সেটা কোন বাচক বিশেষ্য হবে? জাতিবাচক। তাহলে নির্দিষ্ট নাম বোঝায়। এখন কথা হলো যে এই যে জাতিবাচক আমরা পড়তেছি, জাতিবাচক এই যে গাছ, মানুষ, কবি, লেখক, সাহিত্যিক, এরা সবাই এক একটা বিশেষ্য, কিন্তু কোন বাচক বিশেষ্য হবে? জাতিবাচক। নামবাচক কি? নির্দিষ্ট নাম। এরপরে আমরা যদি দেখি যে সমষ্টিবাচক বিশেষ্য কি, তো তার আগে তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু বলো। হ্যাঁ, এই পর্যন্ত ক্লিয়ার কি সবাই? সবাই একটু বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আচ্ছা, সবাই একটু দ্রুত অ্যান্সার করো যে তোমরা ক্লিয়ার কিনা। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লিয়ার করো তো। সবাইকে ক্লিয়ার? একটু দ্রুত বলো। আচ্ছা, যদি ক্লিয়ার হও তাহলে আমি পরবর্তী। ওকে, জি ক্লিয়ার। উম্মে কুলসুম, জি স্যার। মরিয়ম ক্লিয়ার। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে নির্দিষ্ট করে নাম যখন বোঝাবে তখন সেটা নামবাচক, একক নাম বোঝালে জাতিবাচক। এরপরে আসি আমরা সমষ্টিবাচক বিশেষ্য কি। রত্না ক্লিয়ার। ওকে, এরপরে আমরা আসি সমষ্টিবাচক বিশেষ্যটা কি। ঠিক আছে, সমষ্টিবাচক। তাহলে সমষ্টিবাচক বিশেষ্যটা কি হবে আমরা একটু দেখি। হ্যাঁ, সমষ্টিবাচক, তাই না? আচ্ছা, তাহলে আমরা জাতিবাচক চিনলাম, নামবাচক চিনলাম, এগুলো আমরা চিনেছি। তাহলে সমষ্টিবাচক নিয়ে যখন আমরা আলোচনা করব, এগুলো আমি এই জন্য রাখছি যে এগুলো লাগবে। ঠিক আছে, আচ্ছা, সমষ্টিবাচক কোনো কিছুর বহুবচন বোঝাবে। কি বোঝাবে? বহুবচন। বহুবচন বা সমষ্টি বোঝাবে। সমষ্টি বোঝাবে। কোনো কিছুর বহুবচন বা সমষ্টি বোঝাবে। কোনো কিছুর বহুবচন বা সমষ্টি বোঝাবে। ঠিক আছে, কোনো কিছুর বহুবচন বা সমষ্টি বোঝাবে, সমষ্টিবাচক বিশেষ্য। ঠিক আছে, ঠিক আছে, সমষ্টিবাচক বিশেষ্যে কোনো কিছুর বহুবচন বা সমষ্টি বোঝাবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যদি দেখি যে কোনো কিছুর কি বোঝাবে? বহুবচন বা সমষ্টি বোঝাবে, এই কথা দুইটা বোঝাবে। তো আমরা যদি বলি, আমরা যদি কমন নাউন পড়ে থাকি, সেটা হলো আমাদের ইংরেজিতে কমন নাউন যেটা, সেটা হলো জাতিবাচক। আচ্ছা, আমরা কোনো কিছুর বহুবচন বা সমষ্টি যদি বোঝায় এমন কোন শব্দ লিখি, যেমন আমি বলেছিলাম ওই যে মিছিল বলেছিলাম প্রথমে, যে মিছিল, কি বলেছিলাম? মিছিল। সভা, সভা। মাহফিল, মাহফিল। সভা, মাহফিল। এরপরে কি বলা যায়? আন্দোলনও বলা যায়। তো এই যে সভা, মাহফিল, মিছিল, এইগুলো এক একটা সমষ্টি বোঝাচ্ছে। এই যে মিছিল, মিছিল কখনো একজনকে নিয়ে হয় না। সভা কখনো একজনকে নিয়ে হয় না। মাহফিল কখনো একজনকে নিয়ে হয় না, বহুবচন থাকে। তার মানে যেখানে সমষ্টি বোঝায়, বহুবচন বোঝায়, সেটাই হলো আমাদের সমষ্টিবাচক বিশেষ্য। সেটা আমাদের কি? সমষ্টিবাচক বিশেষ্য। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা কি যে দুইটা গুরুত্বপূর্ণ কথা। একটা হলো জাতিবাচক বিশেষ্যের মাঝে, জাতিবাচক বিশেষ্যের, এটা নোট করে রাখবো আমরা সবাই, জাতিবাচক বিশেষ্যের মাঝে, জাতিবাচক বিশেষ্যের মাঝে, আচ্ছা সুন্দর করে এই পাশে লিখে দিই যে জাতিবাচক বিশেষ্যের মাঝে সমষ্টিবাচক, সমষ্টিবাচক ও সমষ্টিবাচক ও নামবাচক বিশেষ্য থাকে। কি কি থাকে? নামবাচক আর সমষ্টিবাচক। ঠিক আছে, জাতিবাচক বিশেষ্যের মাঝে কি কি থাকে?
নামবাচক আর সমষ্টিবাচক বিশেষ্য থাকে। এরপরে আরেকটা কথা, সমষ্টিবাচক বিশেষ্যের মাঝে সমষ্টিবাচক বিশেষ্যের মাঝে নামবাচক বিশেষ্য থাকে। কি থাকে? নামবাচক বিশেষ্য। তাহলে এই দুইটা কথা আমরা যদি একটু মনে রাখি তাহলে আমাদের আরো সহজ হবে বুঝতে। ঠিক আছে, একটা হলো জাতিবাচক বিশেষ্যের মাঝে সমষ্টিবাচক আর নামবাচক বিশেষ্য থাকে, দুইটা থাকে। তার মানে জাতিবাচকের ভিতরে সমষ্টিবাচকও থাকে, নামবাচকও থাকে। আর একটা কি, সমষ্টিবাচক বিশেষ্যের মাঝে নামবাচক বিশেষ্য থাকে। এই দুইটা জিনিস থাকে। আমরা কিভাবে থাকে একটু দেখবো। আমি তখন এটা মুছিনি। এই যে আমরা যখন বললাম যে মানুষ, আমরা মানুষ যখন বলি, এই যে মানুষ যখন বলা হয়, এই মানুষটা কোন বাচক বিশেষ্য বলেন তো? মানুষ একটা জাতিবাচক বিশেষ্য, একটা বিশেষ নাম, একক নাম বোঝায়। তাহলে মানুষ এটা হলো জাতিবাচক বিশেষ্য। এর মাঝে যদি আমরা বলি যে যখন আমরা বহুবচন সমষ্টি ব্যবহার করব তখন কি বলা যায়? মানুষগুলো। অর্থাৎ জাতিবাচক বিশেষ্যের সাথে যদি আমরা বহুবচন এগুলো লাগাই তখন সেটা সমষ্টিবাচক হয়ে যাচ্ছে। আবার যদি বলা হয় যে রহিম, ইয়ারুল, আমি নিজে, আচ্ছা এরপরে কি হয়? আফিয়া। ওকে, তাহলে এই যে মানুষ একটা জাতিবাচক বিশেষ্য, মানুষগুলো, তার মানে এখানে অনেকগুলো মানুষ আছে। ঠিক আছে, পৃথিবীর সকল মানুষকে বোঝাচ্ছে না, তাই না? কিন্তু এই মানুষগুলোর ভিতরেই রহিম, ইয়ারুল, আফিয়া এরা আছে না? তুমি আছো না? তোমার নাম যেটাই হোক, তুমি তো আছো। তার মানে মানুষ বললে সেটা জাতিবাচক, সবাইকে বোঝাচ্ছে, বিশেষ নাম। ওর ভিতরে ওটা সমষ্টি বোঝানোর জন্য আমরা বহুবচন ব্যবহার করতে পারি, মানুষগুলো, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা জাতিবাচকের সাথে যখন বহুবচন গুলো, রা এগুলো ব্যবহার করব তখন সেটা সমষ্টিবাচক হয়ে পরিণত হচ্ছে। ঠিক আছে, এরপরে ওই মানুষের ভিতরে তোমার আমার নির্দিষ্ট নাম আছে। তার মানে একটা জাতিবাচক বিশেষ্যের মাঝে কি থাকে? সমষ্টিবাচক বিশেষ্য আর নামবাচক বিশেষ্য। আর এই যে সমষ্টিবাচক বিশেষ্যের মাঝে কি থাকে? নামবাচক বিশেষ্য। যেমন সভা যখন বলা হয়, সভা, এই সবার ভিতরে কি? এই রহিমা বা রহিম, ইয়ারুল এরা থাকে না? জরিনা এরা কি থাকে না? সবাই থাকে। যখন বলা হয় কবি, এই কবির ভিতরে কাজী নজরুল ইসলাম থাকে, রবীন্দ্রনাথ থাকে, যত কবি লেখক আছে সবাই থাকে। যখন এদের নির্দিষ্ট আলাদা করে নাম বলবো তখন সেটা নামবাচক হয়ে যাবে। তাহলে আমার একটু বলা লাগবে যে এই তিনটা আমরা ক্লিয়ার কিনা? নাম, জাতি, সমষ্টি। এই তিনটা বিশেষ্য আমরা আসলে পারবো কিনা পরীক্ষায়। ঠিক আছে, আসলে পারবো কিনা সবাই একটু বলো তো যে এই তিনটা বিষয় সবাই ক্লিয়ার কিনা? এই তিনটা বিষয় সবাই ক্লিয়ার কিনা একটু বলো, দ্রুত বলো সবাই যে এই তিনটা বিষয় ক্লিয়ার কিনা। এই তিনটা বিষয় সবাই ক্লিয়ার কিনা বলো একটু দ্রুত। এই তিনটা বিষয় সবাই ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার, জি ক্লিয়ার। আচ্ছা ওকে, তাহলে নীলুফা, নীলু ক্লিয়ার, পিন্টু ক্লিয়ার, মারিয়া ক্লিয়ার। ওকে, সবাই ক্লিয়ার তাই না? তাহলে এখন আমরা দেখি যে পরের গুলা বস্তুবাচক আর গুণবাচক বাদ আছে। আমাদের কি কি বাদ আছে? বস্তুবাচক আর গুণবাচক। আচ্ছা, বস্তুবাচক আর গুণবাচক। তাহলে এটা আমরা একটু মুছে দিই। হ্যাঁ, এটা আমরা মুছে দিই। আশা করি পরীক্ষায় এবার যদি আসে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে এরকম, আমি এখনই দু একটা প্রশ্ন দেব। এখনই দু একটা প্রশ্ন, আমরা তিনটা ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা
মেজবাহ, জি ক্লিয়ার, ওকে, ধন্যবাদ। আচ্ছা, সবাই যদি ক্লিয়ার হই তাহলে আমি একটা প্রশ্ন দিই, একটা জাস্ট, ঠিক আছে? কয়টা দেবো? একটা। প্রশ্নটা এই যে ছেলেরা, ছেলেরা কোন বাচক বিশেষ্য? কোন বাচক বিশেষ্য? এটার অপশন হবে না, আমি এইমাত্র পড়াইছি বিশেষ্য, এটার অপশন নেই। ছেলেরা কোন বাচক বিশেষ্য? সবাই একটু দ্রুত অ্যান্সার করেন তো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দ্রুত। ছেলেরা কোন বাচক বিশেষ্য? ছেলেরা কোন বাচক বিশেষ্য? সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ছেলেরা কোন বাচক বিশেষ্য হবে? আচ্ছা, ছেলেরা সমষ্টিবাচক এমএসটি মৌরিন, সুমিয়া খাতুন সমষ্টিবাচক। ওকে, গুড। তাহলে আমরা পারবো, তাই না? প্রশ্ন যদি আসে তাহলে এইভাবেই আসবে, প্রশ্ন আসলে এইভাবেই আসবে, ঠিক আছে? আচ্ছা, রত্না সমষ্টিবাচক, গুড। তাহলে আমরা পরে যে তিনটা আছে সেই তিনটা আলোচনা করি। একটা আছে বস্তুবাচক, একটা গুণবাচক, আর একটা ভাববাচক। এই তিনটা আমরা একটু আলোচনা করি, ঠিক আছে? সমষ্টিবাচক উম্মে কুলসুম, গুড। উম্মে কুলসুম সমষ্টিবাচক, নুসরাত সমষ্টিবাচক, ঠিক আছে। আমরা ইনটু সমষ্টি, তাহলে আমরা পরের গুলো একটু আলোচনা করি। একটা আছে বস্তুবাচক, একটা গুণবাচক, আর একটা ভাববাচক। বস্তুবাচক কি? বস্তুবাচক, আচ্ছা, সহজে আমরা মনে রাখবো। আমাদের পরীক্ষায় সংজ্ঞা আসবে না, আমাদের পরীক্ষায় একটা প্রশ্ন দেবে, একটা শব্দ দেবে, দিয়ে বলবে এটা কোন বাচক বিশেষ্য, ঠিক আছে? তাহলে এই যে গুণবাচক বিশেষ্য, আমরা বস্তুবাচক দেখি। বস্তুবাচক হলো যাদের জীবন নেই। এক কথায় একটা কথা মনে রাখলেই হয়ে যাচ্ছে যে যাদের জীবন নেই, মানুষের তৈরি, তারা বস্তুবাচক, ঠিক আছে? যাদের জীবন নেই, মানুষের তৈরি, যাদের জীবন নেই, মানুষের তৈরি। কিসের তৈরি? মানুষের তৈরি। তাহলে এই কথাটা মনে রাখলেই হয়ে যাচ্ছে, এই কথাটা মনে রাখলেই হয়ে যাচ্ছে যে যাদের জীবন নেই, মানুষের তৈরি, তারা কি হবে? বস্তুবাচক। এখন এই যে যাদের জীবন নেই, তার মানে যত জড় আছে সবগুলোই কি হবে? আমাদের বস্তুবাচকের উদাহরণ। আমার হাতে যে মার্কার আছে, এটা একটা বস্তুবাচক। এই যে ব্ল্যাকবোর্ড, এদের জীবনে এটা একটা বস্তুবাচক। মোবাইল ফোন, এদের জীবনে একটা বস্তুবাচক, ঠিক আছে? এখন যদি এরকমই হয় তাহলে বলা লাগবে যে মরুভূমি, এটা কোন বাচক বিশেষ্য? মরুভূমি কোন বাচক বিশেষ্য বলেন তো? মরুভূমি কোন বাচক বিশেষ্য? আচ্ছা, আমি একটু সহজ করে দিই। মরুভূমি যদি বস্তুবাচক হয় তাহলে ভুল। যারা মরুভূমি বস্তুবাচক ভাবছেন, ভুল। কারণ আমি বলেছি যে যাদের জীবন নেই, কি নেই? জীবন নেই। কিসের তৈরি? মানুষের তৈরি, মানুষের তৈরি। আচ্ছা, যাদের জীবন নেই, মানুষের তৈরি। তাহলে এই দুইটা কথা। এখন এই যে মরুভূমি, এটা হবে জাতিবাচক বিশেষ্য। কি হবে? জাতিবাচক বিশেষ্য। মরুভূমি কি মানুষ তৈরি করতে পারে? পারে না। তাহলে প্রাকৃতিক যে সৃষ্টি, সেটা যদি জীবন না থাকে, প্রাকৃতিক সৃষ্টি, জীবন নেই, সেটা জাতিবাচক। যদি বিশেষ নাম বোঝাই, জাতিবাচক হবে। মরুভূমি কোন বাচক? বিশেষ, জাতিবাচক। কিন্তু যদি বলা হয় যে সাহারা মরুভূমি, অথবা যে কোনো মরুভূমির নাম দিয়ে যদি বলা হয় সাহারা মরুভূমি, তখন সেটা হয়ে যাবে নামবাচক। কি হয়ে যাবে? নামবাচক। এই বিষয়গুলো কি ক্লিয়ার? নামবাচক। সাহারা মরুভূমি বললে নামবাচক, কিন্তু শুধু মরুভূমি বললে জাতিবাচক, ঠিক আছে? আর যাদের জীবন নেই, তাহলে জড় যত পদার্থ আছে, টেবিল আছে, এগুলো হলো এক একটা বস্তুবাচকের উদাহরণ। চেয়ার একটা বস্তুবাচকের উদাহরণ, ইত্যাদি, তাই না? চেয়ার, টেবিল, কলম, বই, খাতা, ইত্যাদি ইত্যাদি এই বস্তুবাচকের উদাহরণ। কিন্তু যদি নির্দিষ্ট নাম বোঝায়, যেমন মার্কার, অথবা যে কোনো কিছুর যদি নির্দিষ্ট নাম বোঝায়, তখন সেটা কি হয়ে যাবে? নির্দিষ্ট করে বোঝালে নামবাচক হবে। যেটা যাদের জীবন নেই, তারা কি হয়ে যাবে? তারা হয়ে যাবে বস্তুবাচক। যেমন এই যে চেয়ার, টেবিল, এগুলো একটা বস্তুবাচকের উদাহরণ। আর একটা আছে গুণবাচক। তাহলে এই গুণবাচক জিনিসটা আমরা একটু দেখবো যে গুণবাচক কি। গুণবাচক বিশেষ্য কাকে বলে? গুণবাচক বিশেষ্য হলো কোনো কিছুর গুণ বোঝাবে, অর্থাৎ কোনো কিছুর কি বোঝাবে? গুণ বোঝাবে। এখন এই গুণবাচক বিশেষ্যটা চেনার অনেক সহজ উপায় আছে।
তো আমরা বিশেষণের সাথে কিসের সাথে, বিশেষণের সাথে যখন দেখবো যে এইগুলো যুক্ত আছে, বিশেষণের সাথে যখন দেখবো তয় আকার আমি লিখে দিই, বিশেষণের সাথে, বিশেষণের সাথে তয় আকার, তয় বয়। আচ্ছা, এটা বিশেষণের সাথে যুক্ত থেকে সাধারণত হয় তয় আকার, তয় বয়, জ ফলা, অন্তর্জা, রেপও থাকে। তো সব ক্ষেত্রে না, এই 4টা বা 5টা জিনিস যদি আমরা দেখি তাহলে সেটা সাধারণত গুণবাচক বিশেষ্য হবে। অর্থাৎ বিশেষণের নাম যদি বলা হয় বীর, এটা একটা বিশেষণ। যদি বলা হয় সত্যবাদী, সত্যবাদী। যদি বলা হয় প্রতিযোগী, প্রতিযোগী। এরপরে বলা হলো তিক্ত, তিক্ত। আচ্ছা, তাহলে এই যে 4টা আমি লিখলাম, এই 4টা থেকে আমরা দেখি মেলে কিনা। সুন্দর, সুন্দর। তাহলে এই 4টা থেকে 5টা থেকে আমি দেখি সুন্দর, এটার আমি বলতে পারি সৌন্দর্য। কি বলতে পারি? সৌন্দর্য। ঠিক আছে। তিক্ত, তিক্ততা বলা যায়। কি বলা যায়? তিক্ততা। প্রতিযোগিতা, প্রতিযোগিতা, প্রতিযোগিতা। বীর, বীরত্ব। কি বলা যায়? বীরত্ব। সত্যবাদিতা, সত্যবাদী, সত্যবাদিতা। এরপরে যদি বলা যায় সৎ, তাহলে কি হয়? সততা, সততা। এইবার তো দেখেন তো সবগুলোর সাথে এই যে শব্দগুলো তয় আকার আছে, তয় আকার আছে, তয় বয় আছে, তয় আকার আছে, তয় আকার আছে, এই যে জ ফলা বা রেফ আছে, অন্তর্জা আছে, ঠিক আছে, লাবণ্য, ঠিক আছে, এগুলো আমাদের গুণবাচক বিশেষ্য। তাহলে গুণবাচক বিশেষ্য বোঝা গেছে যে কোনো কিছুর গুণ বোঝাবে, অর্থাৎ বিশেষ্যের গুণ বোঝাবে। এই পাশের এই যে সত্য, সততা, সত্যবাদিতা, বীরত্ব, প্রতিযোগিতা, তিক্ততা, সৌন্দর্য, এই সবই কি গুণবাচক বিশেষ্য, সবই কি গুণবাচক বিশেষ্য। তাহলে আমি চিনব কি দিয়ে? তয় আকার, তয় বয়, জ ফলা, অন্তর্জা, রেপ যদি থাকে, অর্থাৎ অন্তর্জার সাথে যদি রেপ থাকে তখন সেটা আমাদের কি হয়ে যাবে? গুণবাচক বিশেষ্য। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু বলো। আর লাস্ট যেটা আছে ভাববাচক, ভাববাচকের আরেক নাম হলো ক্রিয়াবাচক। এটা আমি উপরে লিখি, ক্রিয়াবাচক বিশেষ্য। কি হবে? ক্রিয়াবাচক। অর্থাৎ ক্রিয়ারই আর একটা নাম, ক্রিয়ারই কি আরো একটা নাম। ক্রিয়ার যে নামটা থাকবে সেটা হলো ভাববাচক বিশেষ্য। ক্রিয়ার যে নামটা থাকবে, যেমন আমরা যদি বলি এইভাবে যে, আচ্ছা, আমরা বলে থাকি যে ঘুমানো। কি বলে থাকি? এটা একটা ক্রিয়া, ঘুমানো একটা ক্রিয়া। এরপরে কি বলে থাকি? দেখা একটা ক্রিয়া, শোনা একটা ক্রিয়া, কোনো কিছু আমরা শুনি সেটা একটা ক্রিয়া। যাওয়া একটা ক্রিয়া, যাওয়া কি একটা ক্রিয়া। তো এইগুলো যখন আমরা ক্রিয়া বাচক বিশেষ্য বা ভাববাচক বিশেষ্যে রূপান্তর করবো তখন এটা হয়ে যাবে ঘুমানোর যে কাজ সেটা কি? শয়ন মানে কি বলেন তো? শয়ন। শয়ন মানে কি? ঘুমানো। দেখা, দর্শন মানে কি? দেখা, দর্শন, দেখা। শোনার কাজ কি? শ্রবণ, শ্রবণ। যাওয়া, গমন, যাওয়ার কাজ কি? গমন, গমন। তাহলে এই যে এই পাশে যেগুলো আছে এগুলো সবই আমাদের, এই যে আমরা ভোজন, তার মানে খাওয়া, খাওয়া, এটা কি? ভোজন। ভোজন মানে কি? খাওয়া। তাহলে এই যে এই পাশে যা লিখেছি, ভোজন, শয়ন, দর্শন, শ্রবণ, গমন, সবই কি ভাববাচক বিশেষ্য। তাহলে এই 6 প্রকার বিশেষ্য আমরা ক্লিয়ার কিনা একটু বলো। 6 প্রকার বিশেষ্য আমরা ক্লিয়ার কিনা একটু বলো। ওকে, নীলুফা, এরা প্রতিযোগিতা, তিক্ততা, গুড 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 গুড, সুন্দর সুন্দর সুন্দর, গুড। ও লিখে দিয়েছে, গুড। প্রতিযোগিতা, নীলিমা, নীলু। তিক্ততা, বীরত্ব, সত্যবাদিতা, সততা, গুড, সুন্দর। সবাই একটু কমেন্টে লিখতে হয়, লিখলে মনে থাকে, ঠিক আছে? লিখলে কি থাকে? মনে থাকে, লিখলে মনে থাকে। তাহলে আমরা বিশেষ্য ক্লিয়ার কিনা একটু বলো, বিশেষ্য আমরা ক্লিয়ার কিনা একটু বলো। ওকে, নীলুফা, নীলু ক্লিয়ার। বিশেষ্য সবগুলোই আমরা ক্লিয়ার কিনা একটু বলো। আচ্ছা,
তাহলে বিশেষ্য যদি আমরা ক্লিয়ার হই, বিশেষ্য থেকে যদি কোনো প্রশ্ন আসে ইনশাল্লাহ আমরা পারবো। বিশেষ্য থেকে যদি কোনো প্রশ্ন আসে ইনশাল্লাহ আমরা পারবো, তাই না? ওকে, আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে, তাহলে বিশেষ্য থেকে ওকে জি ক্লিয়ার, মারিয়া ক্লিয়ার, আফসানা ক্লিয়ার, উম্মে কুলসুম ক্লিয়ার, মেজবা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বিশেষ্য শেষ করলাম। এরপরে আমরা আরো একটা জিনিস নিয়ে আলোচনা করব। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে বিশেষ্য থেকে যদি বাসায় বই থাকে সেই বই থেকে সুন্দর করে গুছিয়ে পড়ে নিতে হবে। অনেকগুলো বিগত সালের প্রশ্ন আছে, সবগুলো সুন্দর করে পড়তে হবে। এরপরে পরীক্ষার হলে বসা লাগবে, ঠিক আছে? এমন ভাবে পড়তে হবে যে এখান থেকে যদি একটা প্রশ্ন হয় সেই একটাই যেন আমি পারি, সেই একটাই যেন আমি কি অ্যান্সার করতে পারি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে আমরা যদি আলোচনা করি যে আচ্ছা আমরা ছোট ছোট যে বিশ্ব টপিকস গুলো ছিল, আবেগ শব্দ ছিল, অনুসর্গ ছিল, এগুলো মূলত আমরা একটু আলোচনা করে ফেলবো, ঠিক আছে? তো আমরা আবেগ শব্দটা লিখলাম, কি লিখলাম? আবেগ শব্দ, ঠিক আছে? আচ্ছা আবেগ শব্দ কি? আবেগ শব্দটা হলো যেই শব্দটা মানুষের মনের ভাব প্রকাশ করে। অর্থাৎ এটা কেন প্রয়োজন? আমরা অনেক সময় মনের ভাব প্রকাশ করার জন্য ব্যবহার করে থাকি, ঠিক আছে, কিন্তু বাক্যে এর কোনো প্রভাব পড়ে না। বাক্য থেকে এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এটার বাক্যের উপর কোনো প্রভাব ফেলে না। যেমন যদি বলা হয় এরকম যে আবেগ শব্দ কি? মানুষের মনের ভাব প্রকাশ করার, আমরা এই যে এই শব্দগুলো ব্যবহার করে থাকি, উফ একটা বিস্ময়সূচক চিহ্ন, কি যন্ত্রণা, উফ কি যন্ত্রণা। এবার আবার বলা যায় উফ এত জ্বালা, এত কি জ্বালা। এই যে এরপরে যদি বলা হয় সি সি, সি সি এটা কি করলে, সি সি এটা কি করলে। তাহলে এই যে বাক্য আমি তিনটা লিখেছি, হ্যাঁ, তিনটা বাক্যের মাঝে আমরা যদি একটু দেখি যে কিছু শব্দ আমরা দুইটা ব্যবহার করেছি, যে সি সি, উফ উফ। তাহলে এই বাক্যে আমার আবেগটা বোঝানোর জন্য, আমার আবেগটা বোঝানোর জন্য ব্যবহার করছি। আমি যদি আবার এরকম বলে থাকি যে বাহ তুমি দেখতে দারুণ, তুমি দেখতে দারুণ, তাহলে এই যে বাহ এটা কি আবেগ শব্দ, সি সি এটা কি আবেগ শব্দ, উফ এটা কি আবেগ শব্দ, এই উফ কি আবেগ শব্দ। আবেগ শব্দ কি? যেগুলো আমাদের মনের ভাব প্রকাশ করে, ঠিক আছে, কিন্তু বাক্য থেকে যদি আমরা বাদ দিই তাহলে বাক্যে কোনো প্রভাব ফেলে না, বাক্যে কি কোনো প্রভাব ফেলে না। যেমন আমি যদি বলি কি যন্ত্রণা, একটা বাক্য হয় না? হয়। উফ বাদ দিলাম, এত জ্বালা, বাক্য হয়। সি সি এটা কি করলে, এই যে শুধু এটুকু বললাম যে এটা কি করলে, বাক্য হয় না? হয়। কিন্তু এইটা দিলে কি হয়, বাক্যের আমার মনের যে ভাবটা সেটারও বেশি জোরদার হয়, প্রকাশ করে কি জোরে, ঠিক আছে? আবেগ শব্দটা বোঝা গেছে? তাহলে আবেগ শব্দটা কি ক্লিয়ার? আবেগ শব্দ কি ক্লিয়ার? আবেগ শব্দ যখন বাক্যে দেবে তখন অবশ্যই ওর পাশে এই যে এই বিস্ময়সূচক চিহ্নটা থাকবে, বিস্ময়সূচক চিহ্নটা থাকবে, আবার নাও থাকতে পারে, তবে থাকবে সাধারণত, ঠিক আছে? এই যে বিস্ময়সূচক চিহ্নটা থাকবে, বাহ তুমি দেখতে দারুণ। আমি যদি বলি তুমি দেখতে দারুণ, বাক্য হয় না? হয়। কিন্তু আমি যদি বলি বাহ তুমি দেখতে দারুণ, মেয়েটা আরো বেশি খুশি হয়ে যাবে, ছেলেটা আরো বেশি খুশি হয়ে যাবে, ঠিক না? ছেলেটা মেয়েটা কি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। তার মানে কেউ যদি তার বিশেষ মানুষকে বলে যে বাহ তুমি দেখতে অনেক দারুণ, সে অনেক খুশি হবে, ঠিক আছে? কথা কি বোঝা গেছে? ওকে ক্লিয়ার। তাহলে আবেগ শব্দ গেল, আমরা ছোট ছোট বিষয় এগুলো, যে বাক্য দেবে দিয়ে বলবে এটা কোন পদ, তাহলে আমরা সবাই অ্যান্সার করব কি আবেগ শব্দ। এরপরে আছে অনুসর্গ, এরপরে কি আছে?
অনুসর্গ। আচ্ছা,